বগুড়ার গাবতলীর এই একবাড়িয়া গ্রামটা যেন একটা অজানা রোমাঞ্চের খনি। জিনের আদালতের ভিডিও শেষ করতেই স্থানীয় 7 জন ছোট ছেলে পেলে আমাকে নিয়ে গেল খোলা ফসলি জমির দিকে। কলা বাগান, মরিচের টালার ভুট্টার ক্ষেত পার হতেই হঠাৎ চোখ আটকালো চারপাশের মাঠের মাঝে একা দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ঘন জঙ্গলে। কাছে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চাগুলো ওই জঙ্গলের সামনে গিয়ে হাত জোর করে প্রণাম করা শুরু করলো। ওদের কাণ্ড দেখে কৌতূহল সামলাতে না পেরে যখন আমি ওই জঙ্গলের দিকে তাকালাম, শিমুল গাছের গোড়ায় যে দৃশ্য দেখলাম তা দেখে মুহূর্তের জন্য বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল। আর তার থেকেও বড় ভয় অপেক্ষা করছিল দক্ষিণের ওই অন্ধকার অরণ্যে। আমি এসেছিলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগল ইউনিয়নের একবাড়িয়া গ্রামে। ঐতিহাসিক গাজীর কোর্ট, যাকে অনেকেই জিনের আদালত বলে থাকে, সেটার ভিডিও করতে। জিনের আদালতের সেই ভিডিও তো অলরেডি আমাদের চ্যানেলে আপনারা দেখে ফেলেছেন, আর যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো সেই গাজীর কোর্টের ভিডিও শেষ করার পরই এই লাকি 7 দলের 7 জনের সাথে আমার দেখা। ওরা আমাকে বলল, এই গাজীর কোর্ট থেকে ঠিক পূর্ব দিকে আরও 2টা খুব রহস্যজনক জায়গা আছে, চলুন আপনাকে নিয়ে যাই। যেমন বলা তেমন কাজ। আমিও কোনো কিছু না ভেবে এই ছোট ছোট সৈনিকদের পেছন পেছন অজানার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। প্রথমে পার হলাম চমৎকার একটা কলার বাগান। থোকা থোকা কত সুন্দর কলা ধরে আছে। এগুলো কি জাতের কলা আমি জানি না, কিন্তু প্রত্যেকটা গাছের কলা পাকার জন্য রেডি হয়ে আছে। এই কলার বাগান পার হতেই পৌঁছালাম মরিচের টালে। আমাদের বগুড়ার মরিচ কিন্তু ঝালের পাশাপাশি চমৎকার স্বাদের জন্য বিখ্যাত। এই মরিচের টাল পেরিয়ে সামনে পেলাম একটা ভুট্টার ক্ষেত। অবশ্য ভুট্টাগুলো সব তুলে নেওয়া হয়েছে, শুধু গাছগুলো শুকিয়ে দাঁড়িয়ে আছে। এসব ফসলি জমি পার হতেই হঠাৎ চোখ গেল সামনে। চারপাশের খোলা মাঠের ঠিক মাঝখানে অদ্ভুত এক নির্জন জঙ্গল। অনুমান 5 কাঠার মতো একটা জায়গা জুড়ে এই গা ছমছমে জঙ্গল। তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বড় এক শিমুল গাছ। কাছে গিয়ে দেখি বাচ্চাগুলো জঙ্গলকে প্রণাম করছে। ওরা যেদিক হয়ে প্রণাম করছে সেদিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। শিমুল গাছের গোড়ায় অবহেলা অযত্নে পড়ে আছে একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত শিব মূর্তি। বাচ্চারা জানালো, কিছুদিন আগের এক প্রলয়ঙ্কারী ঝড়ে মূর্তির উপরে টিনের ঘরটা ভেঙে যায়, তাই এলাকাবাসী মূর্তিটা এভাবেই খোলা আকাশের নিচে রেখে দিয়েছে। এখানে কয়েকদিন আগে ঝড় বায়ুর কারণে এটা ভেঙে পড়ে গেছে, ওই জন্য কেউ যত্ন নিচ্ছে না। এই পুজোটি আমাদের অমাবস্যা তিথিতে হয়, সেই জন্য আমরা সবাই এখানে আসি। মনে করেন ভোর 5টার দিকে, মনে করেন 4টা সকালে এইরকম পূজা অনুষ্ঠিত হয়। এটা আমাদের হিন্দু ধর্মের প্রতি অমাবস্যাতেই শুরু হয়ে যায়। সামনে শিব পূজা এলে নাকি নতুন ঘর তোলা হবে, কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত শিব মূর্তিটার জন্য জায়গাটাকে এমন একটা ভুতুড়ে পরিবেশের জন্ম দিয়েছে যে যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। তবে আসল রোমান্স আর ভয় অপেক্ষা করছিল এরপরেই। সেখান থেকে বের হয়ে ওই ছেলেদের সাথেই আবার দক্ষিণ দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই পেলাম আরেকটা জঙ্গল। এটা আগেরটার থেকেও অনেক বড়, অনেক বেশি ঘন। চারপাশের খোলা ফসলি জমির মাঝে এমন হিংস্র চেহারা জঙ্গল দেখে এমনিতেই ভয় লাগছিল। আর সেই বিভীষিকাময় জঙ্গলের গভীরে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে এক রহস্যময় আধা পাকা ঘর। কাছে গিয়ে দরজার গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে তাকাতে দেখতে পেলাম 3টি মূর্তি, শীতলা দেবীর মূর্তি।
সৈন্যবাহিনীর কাছে জানতে পারলাম প্রতি বছরে আষাঢ় মাসে এখানে শীতলা দেবীর পূজা করা হয়। বিশেষ করে কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে এই দেবী নাকি রক্ষা করেন। আর তাকে তুষ্ট করতে মানত দেওয়া হয় আস্ত কবুতরের বাচ্চা থেকে শুরু করে আম, কাঁঠাল, লিচুর মতো কাঁচা ফলমূল। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর গা ছমছমে বিষয় হলো মন্দিরের বাইরের বারান্দায় এক কোণে খোলা জায়গায় রাখা আছে দুটো ছোট ছোট গোপালের মূর্তি। যেখানে তেমন মানুষের পা পড়ে না, সেখানে এমন খোলা জায়গায় গোপালের মূর্তি রেখে গেলে চুরি হয় না? বাচ্চারা ফিসফিস করে জানালো, না, এই জঙ্গল থেকে কেউ কিছু নেওয়ার সাহস করে না। মানে প্রতি বছরে আষাঢ় মাসে আম, কাঁঠাল সব ধরনের ফল দেওয়া হয়, ফল মানুষ করে। তারপরে মেলা রকমের কবিতর, ফলমূল, কাঁঠালের সময় এলে সবকিছু দেয়। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকদের এই রোগটা হয়ে থাকে। মনে করেন এই রোগের জন্য এই দেবীর কাছে প্রার্থনা করা হয় যে এই মনে করেন রোগটা যদি সেরে দেয় তাহলে পূজা দেবো তোমার নামে। তার জন্য পূজা দেয়। মনে করেন মানুষ গান বাজনা করে মনে করেন তাদের ফলমূল এলে মনে করেন প্রসাদ দিয়ে সব আম, কাঁঠাল সবাই। ঝড়ে ভাঙা শিব মূর্তি আর এই গভীর অরণ্যের ভেতর তালাবন্ধ আস্ত একটা মন্দির। লোকালয় ছেড়ে মানুষের বসতি পেরিয়ে কেন এত নির্জন আর গা ছমছমে জঙ্গলের মাঝেই তৈরি করা হয় এসব পূজাস্থল? আষাঢ়ের অমাবস্যায় এই নির্জন জঙ্গলে যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন এখানে ঠিক কি ঘটে সে উত্তর হয়তো এই নীরব জঙ্গল ছাড়া আর কারো জানা নেই। ইতিহাস, ঐতিহ্য আর এমন সব রোমাঞ্চকর অজানা স্থানের রহস্য উন্মোচন করতে গোবেচারার সাথেই থাকুন।